আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আরো একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে যেগুলোতে সমস্যা হওয়ার চান্স থাকে। এটা হচ্ছে যে আর অর্ধ বিক্রিয়ার সাহায্যে লিখতে বলছে। এটা হচ্ছে হম এখানে তো দিয়েই দেওয়া। স্যার, এটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড এবং কপার সালফেটের মধ্যে। এটা হচ্ছে তোমার রিডক্স বিক্রিয়ার মাধ্যমে দেখাইতে বলছে। ওকে, সো এখন এইখানে কে জারক হবে আর কে বিজারক হবে বলো? কপার সালফেট হবে জারক। কপার সালফেট জারক, আর এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড তাহলে হবে বিজারক। হুম। ওকে, সো এটা তোমার মানে বুঝার ওই হচ্ছে এখানে আয়োডিন মাইনাস হিসেবে আছে। সো এটা এটা কি করবে? এটা অবশ্যই ইলেকট্রন ত্যাগ করবে। এর কিন্তু আর তোমার মানে গ্রহণ করার মতো কিন্তু সক্ষমতা নাই, কারণ হ্যালোজেন গ্রুপ গুলা সর্বোচ্চ একটা গ্রহণ করতে পারে, এর বেশি কিন্তু পারে না। সো এইগুলো জানতে হবে। সো এইখানে যেহেতু আয়োডিন অলরেডি আই মাইনাস হিসেবে আছে, সো এটা আর ইলেকট্রন কিন্তু গ্রহণ করতে পারবে না, সেটা ত্যাগ করতে হবে। সো ত্যাগ করা মানে বিজারক হবে। আর এটা হবে জারক। তো আমরা শুরুতে কি লিখবো? আমরা শুরুতেই লিখবো বিজারণ অর্ধবিক্রিয়া। আচ্ছা, বিজারণ অর্ধবিক্রিয়া আমাদের কি অংশগ্রহণ করে? জারক। সো এটা আছে এখানে কি হিসেবে আছে বলতো? Cu2+ হিসেবে না? আমি যদি সালফেটটাকে দর্শক আয়ন হিসেবে বাদ দেই, হুম। সো এটা কিসে পরিণত হবে? কপার প্লাস। এটা হবে Cu+। Cu+-এ পরিণত হবে না? এগুলো শিটে হুম। লিখে দেওয়া ছিল না? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও আমি একটু ছিল। চেক করি। কপার হচ্ছে যে, হ্যাঁ, Cu2+ থেকে Cu+-এ পরিণত হবে। তাহলে এখানে আহ তোমার 2+ থেকে যেহেতু প্লাস, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করছে। ওকে, এরপরে জারণ অর্ধবিক্রিয়া। এই চ্যাপ্টারটা কিন্তু বেশ মানে জটিল একটা চ্যাপ্টার আর কি, অনেকগুলা জিনিস আছে তো। সো এখন এইখানে জারণ অর্ধবিক্রিয়া বিজারক যদি দর্শক আয়ন ছাড়া লিখি, এটা হবে আই মাইনাস। এটা কিসে পরিণত হবে? I2। হ্যাঁ, এটা পরিণত হবে I2-এ। তো এখন সমতা করার জন্য এখানে 2 দিব। সো একটা আয়োডিন যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করে, সো দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। সো সমতা করার জন্য এখানে কি কি এই যে করতে হবে? এখন অঙ্কে 2 দ্বারা গুণ। সো 1 × 2 + 2। সো একবারে একবারে গুণ করে লিখো, 1 নাম্বারকে 2 দ্বারা গুণ করলে এইরকম হবে। দুইটা ইলেকট্রন বাদ। আর আর বাম দিকে এখানে কি থাকবে? 2I মাইনাস। আচ্ছা, তুমি ওই যে মানে এইভাবে লিখে যোগ বিয়োগ করে দেন লিখবা আর কি, এইভাবে। তাহলে আর কোনো ভুল হওয়ার চান্স থাকবে না। আর এখানে ডান দিকে কি থাকবে? 1 নং-এর সাথে তো 2 গুণ হবে, তাহলে এটা হবে 2। আর এখানে থাকবে আয়োডিন। আচ্ছা, এখন এইটা তোমার বোঝার জন্য মেইন রিয়াকশনটা লিখতে হবে। কপার সালফেট, আর এটা হচ্ছে Ki। ওকে, এখানে মেটাল এখানে কয়টা আছে বলো তো? মেটাল আছে কিন্তু দুইটা, একটা হচ্ছে কপার
আর একটা হচ্ছে পটাশিয়াম। ওকে, এখন এখন আমরা যদি তোমার দর্শক হয় না এখানে অ্যাড করি। আচ্ছা, এই যে এই লাইনটা তোমার একবারে লেখার কিন্তু দরকার নাই, এবং পরীক্ষার খাতায় এটা একবারে লেখাও যাবে না, মানে ওই যে উপর নিচে যোগ বিয়োগ করে দেন লিখবা। সো এখন দর্শক হয় যদি যোগ করো। ওকে, দর্শক হয় না এখানে যোগ করলে Cu2+ এর সাথে কি আসবে বলো তো? সালফেট। এটা আসবে সালফেট। তাহলে এটা দুই ছিল, কপার সালফেট। আর I- এর সাথে পটাশিয়াম। হুম, এটা হবে পটাশিয়াম আয়োডাইড। দুই ছিল, দুই দিয়ে দেব। আচ্ছা, এরপরে আয়োডিন তো ছিলই। এখন Cu+ এর সাথে কি আসবে? সালফেট। Cu+ এর সাথে সালফেট আসবে। এই যে এইটা এখানে তোমার তোমার বুঝতে হবে। সালফেট হচ্ছে যে, যেহেতু এটা একটা মেটাল, মেটালের সাথে সালফেট আসবে এটা স্বাভাবিক, বাট কপারের সাথে সালফেট কিন্তু অলরেডি একবার লেখা হয়েছে। এটা বুঝছো? হুম। আর কিন্তু এখানে সালফেট কিন্তু আসবে না এখানে। আর এটা কি আসবে? এখানে আসবে আয়োডিন। এই যে এই বিক্রিয়াগুলো মানে তোমার এই যে যে বিক্রিয়াগুলোতে আয়োডিন আছে, একটাকে বলা হয় আয়োডিমিতি, একটা আছে আয়োডোমিতি। সো এটা আমি আবার লিখে দিব আলাদা করে, সমস্যা নেই। বাট আয়োডিমিতি এবং আয়োডোমিতির ক্ষেত্রে হচ্ছে যে এইখানে একটু প্রবলেম হয়, সো এগুলো একটু ভালোভাবে মনে রাখবা। আচ্ছা, তো এখন এই যে এখানে একটা স্পেশাল কেস আছে। এটা আছে, এটা যদিও Cu+ হিসেবে আছে না, তো এখান থেকে তোমার যেটা উৎপাদ এটা কি হওয়া উচিত, Cu হওয়া উচিত। বাট এটা হ্যাঁ। হচ্ছে তোমার ডাইমার অণু হিসেবে এইভাবে লেখা হয়। কিন্তু এখন এখন তুমি এখানে কম্পেয়ার করে দেখো, এটার জন্য -2, এটার জন্য +2। সো দুইটা কপারের জন্য +2, সো একটার জন্য আলটিমেটলি প্লাস, একটা প্লাসই আসে, বাট এটা এইভাবে লেখা হয়। সো এইটা, এগুলা কিছু মানে ব্যতিক্রম জিনিস আর কি, মনে রাখতে হবে। রসায়নে অনেকগুলাই এই ব্যতিক্রম আছে যেগুলো মনে রাখতে হয়। ওকে, এগুলো মনে রাখবা। এগুলো বোঝানোর মতো ওইরকম কিছু নাই আসলে। আর এইখানে কি যুক্ত হবে বলো তো? পটাশিয়াম সালফেট। হ্যাঁ, আর যুক্ত হবে পটাশিয়াম সালফেট। এখন চেক করো যে সমতা এখানে আছে কিনা দুইটা। হ্যাঁ, ঠিক আছে। আয়োডিন দুইটা, আয়োডিন দুইটা, সবই ঠিক আছে। না, আয়োডিন তো ঠিক নাই। আয়োডিন আছে এখানে দুইটা, এখানে দুইটা, মিলে চারটা। সো এখন এইখানে চারটা মিলানোর জন্য এইখানে এই কত দেওয়া লাগবে? এখানে দেওয়া লাগবে 4। আচ্ছা, আচ্ছা, এখন এখানে এই যে খেয়াল করো, দুই, এখানে দুই, কপার দুইটা দুইটা। ওকে, এখন খেয়াল করো আয়োডিন ডান দিকে চারটা। সো এইখানে 4 মেলানোর জন্য এখন এইখানে 4 দ্বারা এখানে গুণ দিব। তাহলে তোমার পটাশিয়াম এই কয়টা হয়ে গেছে, বাম দিকে চারটা না? আর ডান দিকে আছে কয়টা? দুইটা। সো এই জন্য এখানে 2 গুণ দেওয়া লাগবে। ওকে। উম 2 গুণ দিলে এখন কি মিলছে? হ্যাঁ, এখন সালফেট দুইটা, এখানে দুইটা। হ্যাঁ, এখন মিলছে। এখন এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এই বিক্রিয়াগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই যে তোমার যেগুলো বিক্রিয়ায় আর কি আয়োডিন আসে, এগুলা আবার বারবার প্র্যাকটিস করে যাবা, তাহলে
আর এই টাইপের বিক্রেতার সমস্যা হবে না। তবে এগুলো অনেক কম আসে, তোমার সবচেয়ে বেশি আসে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে যেগুলো বিক্রিয়া দেয়া থাকে, ওইগুলোই সবচেয়ে বেশি আসে। আচ্ছা, এখন আমরা একটা একটা করে ম্যাথ করি। ম্যাথের স্লাইড গুলা বানাইলাম, এগুলা হুট করে জানি ওই ক্লিক করে। হ্যাঁ, এখন এখানে খেয়াল করো। আচ্ছা, এটা দাগানো বই, এটা কই গেল আবার? এখানে ডেট 2023-24, মানে এটা হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষা 2023-24 এই সেশনে আসছে, মানে আগের বার আসছে এটা। আচ্ছা, তোমার এমনিতে মানে তো ভার্সিটিতে তুমি কোনটার জন্য প্রিপারেশন নিবা ভর্তি পরীক্ষার পরে, সরি এইচএসসির পরে? এরকম কোনো কি আহ, মানে টার্গেট ফিক্স কি করছো যে এটার জন্য পড়বো, এটার জন্য পড়বো? করছি তো। মেডিকেলের জন্য পড়বা? হ্যাঁ, বাসা আচ্ছা থেকে তো ওইটা, ওটাই বলে। হ্যাঁ ওইটা ওইটা তো সবাই পড়ে, বুঝছি মানে মেয়ে মেয়েরা আসলে মানে সবাই চায় যে মেডিকেলে পড়তে। তো মেডিকেল আসলে অনেক টাফ, বুঝছো। আর মানে তোমার হচ্ছে যে মেডিকেলে কোন কোন সাবজেক্টের উপর এক্সাম হয় সেগুলো তো জানোই না। হুম। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ আর জেনারেল নলেজ। তো আর তোমার হচ্ছে যে মানে ধরো যে যদি মেডিকেল মিস হয়ে যায়, তো এরপরে তোমার কিন্তু বাংলাদেশে আরো অনেক অনেক ইউনিভার্সিটি আছে। এগুলো ইউনিভার্সিটিতে এক্সাম দিতে গেলে তোমার কিন্তু ম্যাথ লাগে। হ্যাঁ, তো যারা মেডিকেলের প্রিপারেশন নেয় তারা তারা হচ্ছে যে ম্যাথ অত সিরিয়াসলি পড়ে না ভর্তি পরীক্ষার সময়টাতে, যে হয়তো মেডিকেলে পড়বো, মেডিকেলে হয়ে গেলে তো লাগবে না। সো চান্স আসলে সবার হয় না, এবং মেডিকেলে চান্স পাওয়াটা অনেক ক্ষেত্রেই মানে পড়াশোনার উপর তো ডিপেন্ড করে, বাট লাক এখানে লাগে। সো কোনোভাবে যদি মিস হয়ে যায় তোমার বাকি অপশন গুলো কিন্তু হাত থেকে চলে যাবে। সো এটা আরেকটু চিন্তা ভাবনা করিও, মানে তুমি মেডিকেলের প্রিপারেশন নিবা যে ঠিক আছে, বাট এখন ওই লেভেলের ভাবে নেওয়া, যেমন হচ্ছে তুমি ম্যাথ একবারে বাদ দিয়ে জাস্ট মেডিকেলের জন্যই পড়বা। মেডিকেল 100% শিওর করে তো আসলে কোনো ইউনিভার্সিটির চান্স পেয়ে যাবে এরকম তো বলা যায় না। সো একটাতে মিস হয়ে গেলে আরেকটার অপশন হাতে রাখা লাগবে। সো ম্যাথ এই জন্য ভালোভাবে পড়বা, কারণ তোমার মেডিকেল যদি মিস হয়ে যায় তারপরে ধরো যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, তারপর ঢাকা ইউনিভার্সিটি আছে, জাহাঙ্গীরনগর আছে, চট্টগ্রাম আছে, রাজশাহী আছে, তারপর কৃষি গুচ্ছ আছে, ভার্সিটি গুচ্ছ আছে। এতগুলো অপশন কিন্তু মিস করা যাবে না একটার জন্য। সো এগুলা খেয়াল রাখবা। আর এটা সত্য কথা, এটা হচ্ছে যে তুমি এখন যার কাছ থেকে শুনবা বা তোমার আশেপাশে যার ফ্রেন্ড আছে, সিনিয়র আছে মেয়েরা, সবাই বলবো যে মেডিকেল প্রিপারেশন নাও। সো এটা মানে সবাই ঢালাও ভাবে বলে আর কি, বাট এইটা আসলে মানে অনেক রিস্কি আর কি মেডিকেল প্রিপারেশনটা। সো এইটা মানে আমরা যখন বলি স্টুডেন্টদের তখন মানে বুঝে না আর কি। সো তোমার সিনিয়র যারা এই বছর এক্সাম দিল আমাদের বড়লই থেকে, তাদের অবস্থাটা একটু মানে জিজ্ঞেস করি আর কি, তাদের এখন কি অবস্থা চান্স মিস করার পরে। ওকে, সো এগুলা মানে এগুলা আসলে চান্স মিস করার পরে বোঝা যায় যে কি হয়।
ম্যাথে কি অবস্থা? ম্যাথ না পড়লে তোমার কিন্তু মেডিকেল তো মিস, ধরো যে যদি হয়ে যায়, এই ম্যাথ না পড়ার কারণে বাকিগুলো মিস হয়ে যাবে। সো এত বড় রিস্ক কিন্তু নেওয়া যাবে না। কিন্তু আমি চাই না মেডিকেলে পরীক্ষা দিতে। এখন মানে তুমি চাও না, বাট মানে তোমাকে হয়তো কেউ তো বলছে অবশ্যই যে মেডিকেলের প্রিপারেশন নিতে, বা মেডিকেলের প্রিপারেশন নেওয়া লাগবে, মেডিকেল ছাড়া বাংলাদেশে আর অন্য কিছু নাই। তো এগুলা হচ্ছে যে মানে আমাদের এলাকায়, তো গ্রাম গ্রাম এলাকায় তো মানে থেকে আসছি, তো তারপর ঢাকা শহরে তো আছি 3-4 বছর, এগুলো তো মানে বুঝি যে গ্রাম এলাকায় কি চলে আর ঢাকা শহরে কি চলে। সো এগুলা মানে আগে থেকে সাবধান হয়ে থাকবা যে মানে যেটার প্রিপারেশন নিবা ওইটা একদম সোললি একদম নেওয়া লাগবে, একদম মানে 100% প্রিপারেশন নেওয়া লাগবে। সো এইভাবে ওই পড়াশোনা করতে হবে আসলে। আর মানে তোমার গ্রামে যারা মানে একটু টুকটাক এইসব বিষয়ে জানে, তারা দেখবে যে সবাই বলবে যে মেডিকেল প্রিপারেশন আর মেডিকেল প্রিপারেশন। তো এটা আসলে ঢালাওভাবে ওইভাবে নেওয়ার দরকার নাই। তো অনেক অপশন আছে, মেডিকেলে চান্স না পেলে যে জীবন বৃথা হয়ে যাবে ওইরকম কিছু না আসলে। ওকে, তো এগুলো পরে আস্তে আস্তে আরো এগুলো বিষয় নিয়ে ডিসকাস করব, সমস্যা নাই। তবে আহ, মানে তোমার ভর্তি পরীক্ষার সিলেবাস আর এইচএসসি সিলেবাস 100% সেম। সো এইচএসসি তোমার সিলেবাস কভার করা থাকলে ভর্তি পরীক্ষা আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন এইখানে এইখানে যে বলছে যে 5 গ্রাম অনাদ্র, মানে অনাদ্র মানে কি? অনাদ্র মানে হচ্ছে শুষ্ক। আর হচ্ছে যে বিশুদ্ধ ফেরাস সালফেট, এটা কিন্তু ফেরাস সালফেট, তো এটা কি হবে? Fe SO4। একে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট? তাহলে এর জন্য পটাশিয়াম ডাইক্রোমেট কত গ্রাম প্রয়োজন হবে? ওকে, আচ্ছা এখানে ফেরাস সালফেট। আচ্ছা এখন দেখো, এখন কিন্তু এখানে কোনো মিডিয়ামের কথা কিন্তু বলে নাই। এই যে এইসব বিক্রিয়া দেখানোর জন্য মিডিয়াম লাগে কিন্তু, সো এখানে যেহেতু কিছু বলে নাই, সো এটা তুমি H2SO4 ধরে নিবে। ওকে, এখন এই যে এখন এখানে এই এখন এখানে খেয়াল করো যে আমরা যখন আগে যে মিশ্রণের ম্যাথ গুলা যে করছিলাম, একটা 1 মোল অ্যাসিডকে প্রশমিত করতে কত মোল ক্ষার লাগে, এটা আমরা কিন্তু সমতা করার পরে বুঝতে পারছি না। এইখানেও সমতা করতে হবে। সো এক সমতা করার পরে তারপরে গিয়ে তুমি মোল সংখ্যা দিয়ে কম্পেয়ার করতে পারবা। মানে এই ধরো যে এটার এটা এটার আছে 1 মোল, এর লাগতেছে 2 মোল। সো এটা অ্যান্সার কি হবে তোমার? 5 গ্রাম ফেরাস সালফেটকে আমরা এখন এখানে সংকেত থেকে লিখবো যে 1 মোলের জন্য লাগে এর 2 মোল। তাহলে এর এর 5 গ্রাম থেকে মোল সংখ্যা বের করে নিব। ধরো যে এটা আসলে 0.5 মোল, তাহলে এর 0.5 মোল সমান কত লাগবে? 2 × 0.05, এর এত মোল। বাট এখন আমরা মোল সংখ্যা বের করলাম, যেহেতু গ্রাম জানতে চাইছে, এখন মোল সংখ্যার সাথে আবার আণবিক ভরটা গুণ করে দিলে গ্রাম চলে আসবে, বুঝছো? মানে তোমার বাকি পার্টটুকু কিন্তু মিশ্রণের ম্যাথের মতো। আর এর আগে সমতা করতে হবে তোমার এই জিনিসটা লেখার জন্য, যে এর কত মোলের জন্য ওর কত মোল লাগে, এইটা তোমার বোঝার জন্য অবশ্যই সমতাকৃত সমীকরণটা লাগবে। তো সমতাকৃত সমীকরণ আমাদের কই থেকে আসবে? আইন ইলেকট্রন পদ্ধতি থেকে। সো এই জন্য আইন ইলেকট্রন পদ্ধতি খুবই ভালোভাবে পারতে হবে। ওকে, ম্যাথ কিভাবে করা লাগবে সেটা বুঝছো তো? মানে শেষের পার্টটুকু ওই মিশ্রণের মতো। আর এইখানে জাস্ট আমরা এখন আয়ন ইলেকট্রন পদ্ধতিটা আবার করব। তো এখন এইখানে তোমাকে একটু ফাস্ট আয়ন ইলেকট্রন পদ্ধতি করা শিখতে হবে, কারণ এখানে আয়ন ইলেকট্রন পদ্ধতি তোমাকে শুধুমাত্র বলে নাই। প্রথমে আয়ন ইলেকট্রন পদ্ধতি করতে হবে, তারপরে মিশ্রণের মতো গিয়ে আবার মোল সংখ্যা বের করতে হবে। সো এই ম্যাথে 2টা পার্ট। সো যখন এই টাইপের ম্যাথ গুলো আসবে, তখন তুমি আয়ন ইলেকট্রন ম্যাথ আমরা আগে যেভাবে ডিটেইলসে করছি ওইভাবে না করলেও চলবে, বুঝছো? ওকে,
সো এখন আমরা এখানে যদি আয়ন ইলেকট্রন পদ্ধতি অ্যাপ্লাই করি, তো এখানে তো বোঝাই যাচ্ছে যে ডাইক্রোমেট কি হবে। তখন তুমি ডিরেক্টলি ডাইক্রোমেট হবে। ডাইক্রোমেট জারক না। হুম। ওকে, এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। এটা কি হবে বলতো? Cr2O7। এই যে এটা করতে করতে মুখস্থ হয়ে যাওয়া উচিত এখানে। এখানে হাইড্রোজেন যুক্ত হবে 14টা, কারণ ওই সাইডে তোমার পানি যুক্ত হবে কটা, 7টা না। হুম। আর এখানে ক্রোমিয়ামের জন্য 6টা ইলেকট্রন। এটা এটা করতে করতে মুখস্থ হয়ে যাবে। আর এইখানে হবে 2Cr3 আয়ন আর 8টা পানি। আর জারণ অর্ধ বিক্রিয়া, এটা তো বোঝাই যাচ্ছে। Fe2 থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে কি হবে? Fe3+। ওকে, এখন এইখানে কি করবো? এটা এক, এটা দুই না। সো এটা হচ্ছে 2 নং এর সাথে কত গুণ করা লাগবে? 6 গুণ করে একের সাথে যোগ করা লাগবে। তো তোমার বাম দিকে এই কত হচ্ছে? 1 নং এরটা তো কোনো চেঞ্জ হচ্ছে না, 6টা ইলেকট্রন 6টা ইলেকট্রন বাদ। আর এর বাম দিকের সাথে 6 কিন্তু গুণ হবে। এটা ঠিক থাকবে। এটা পানি। আর এর সাথেও 6 গুণ হবে এখানে। তো বোঝাই যাচ্ছে। ওকে, এখন 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 দর্শক অ্যাড করে এখানে কত হবে? K2Cr2O7। এইখানে 7টা সালফিউরিক অ্যাসিড। এইখানে ফেরাস সালফেট। এটা না আছে এখানে, তো ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তো এখন এখানে সামনে 6 আছে, 6 দিব। এটা কি হবে? ক্রোমিয়াম সালফেট। এটা হবে না। আর তো এখানে 2 দেওয়ার তো দরকার নেই, কারণ এটা অলরেডি তো 2 আছে। সরি, আমি এখানে 2 লিখছি কেন? কিন্তু 6 হবে না। এই যে আমরা তো 2 নং সমীকরণকে 6 দ্বারা গুণ করছি, তো এখানে তো 6 হবে। আচ্ছা, এখানে মানে কিন্তু তাড়াহুড়া করে এটা বুঝে নাই। বুঝছি, কিন্তু ওটা তো 1 নং-এর না। না না, মানে আমরা পুরো বিক্রিয়াটা একসাথে লিখছি। এই যে দেখো, Fe3+, 2 নং থেকে লিখছি না ডান দিকে। ও আচ্ছা, সরি, দূর, ঠিকই তো ছিল। এটা তো 1 নং, হ্যাঁ এটা তো ঠিকই ছিল, দূর। আচ্ছা, এখানে তাহলে তোমার এটা তো তো ঠিক আছে, তো ক্রোমিয়াম সালফেট, হ্যাঁ। আর তো এখানে 2 লেখার দরকার নেই, কারণ 2টা ক্রোমিয়াম তো এসেই গেছে। আর এখানে কি হবে? পানি। এর সাথে তো হ্যাঁ এইটা 6 হবে। আমি এটা তো ক্রোমিয়ামে কেন বলতেছিলাম। ওকে। আচ্ছা, এরপরে উম, এখানে এই এখানে কি যুক্ত হবে? এখানে আবার সালফেট যুক্ত হবে না? এটা 3, এটা হবে 2। সো এখানে ছিল 6টা, এখানে আছে 2টা, তাহলে এ- এখানে 3 দেওয়া লাগবে। ওকে। আর কে যুক্ত হবে বলো তো? আর হচ্ছে পটাশিয়াম সালফেট। হ্যাঁ, আর যুক্ত হবে পটাশিয়াম সালফেট। হ্যাঁ, এটাই আমাদের সমতাকৃত সমীকরণ। ওকে। সো এই সমতাকৃত সমীকরণ থেকে আচ্ছা, এখন এখানে সমতাকৃত সমীকরণ থেকে এই যে দেখো, এখন আমাদের কার কার মধ্যে মূল সংখ্যা নেওয়া লাগবে বলো তো? ফেরাস সালফেট এবং পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে না। তো এখানে বলছে ফেরাস সালফেটের জন্য কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট লাগে। এখন এটা সমতাকৃত সমীকরণ থেকে দেখো, 1 মোল। এর কয় মোল? 6 মোল। ওকে। সে এখন লিখবা 6 মোল ফেরাস সালফেটের
এখানে তুমি বাংলাটা লিখতে পারো যে 6 মোল ফেরাস সালফেটকে জারিত করতে পটাশিয়াম ডাইক্রোমেট লাগে 1 মোল। সো মানে পরীক্ষার খাতে ট্রাই করবা বাংলা ভাষাগুলো লিখতে, বাট সময়ের যদি এই অভাব থাকে তাহলে এইভাবে লিখে দিলেও সমস্যা নেই। ওকে। তো এখন 6 মোলের জন্য 1 মোল, বাট আমাদের এখানে পটাশ ফেরাস সালফেট আছে কয় কয় গ্রাম? 5 গ্রাম না? তো এখন এটার মূল সংখ্যা তো বের করতে হবে। সো এখন ফেরাস সালফেটের ইয়েটা বের করো। আচ্ছা, ফেরাসের কত? ফেরাসের মেবি 55.8 এটা ধরা হয়। আচ্ছা, 85 দেওয়া বইয়ে, এটা 55.80 ধরা হয়। সালফারের কত? সালফারের তো 32। আর 4 16 64। ওকে, তাহলে এর জন্য, আচ্ছা তুমি এটা, আমাদের তো এটা ম্যাথেরই অংশ, so এটা তো ম্যাথেই লিখতে হবে যে ফেরাস সালফেটের মূল সংখ্যা, এটা কত হবে? এটা কোন সূত্র দিয়ে বের করবো বলো তো? বলো। ডব্লু ভাগ এ। হ্যাঁ, এটা হচ্ছে W/M। সো ডাব্লিউ হচ্ছে প্রশ্নে দেওয়া 5 গ্রাম, আর এটা হচ্ছে 151/5। হ্যাঁ। সো 5/151/5, এটা আসে 0.033 মোল। ওকে, এখন এইটা, আচ্ছা এটা এখন তো আবার লিখতে হচ্ছে, সমস্যা নেই লিখি, যে এর 6 মোল ফেরাস সালফেট সমান হচ্ছে এর 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে আচ্ছা, এখন 1 মোলের জন্য না লিখি, ডিরেক্ট 0.003 লিখি। আচ্ছা এখন কি হবে, যখন 1 মোলের জন্য নিতাম তখন 6 এসে ভাগ হইতো, আর এটা এসে গুণ হয়ে যাবে না? এটাই তো ঐকিক নিয়ম। তাহলে এটা হয় 5/909 এত মোল। আচ্ছা, এত মোল এই যে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট লাগে। তো আমাদের তো পটাশিয়াম ডাইক্রোমেটের ভর বের করতে বলছে, তো এখন এখন হচ্ছে যে এই যে তোমার পটাশিয়াম ডাইক্রোমেটের ভরটা বের করো। এটা কি আসবে তোমার পটাশিয়ামের জন্য কত? পটাশিয়ামের জন্য হচ্ছে 39 × 2, আর ক্রোমিয়ামের 52। এগুলো মুখস্থ থাকতে হবে কিন্তু। আর 7 16 কত হয়? 112। ওকে, তো 39 × 2 প্লাস 52 × 2 মানে 104, প্লাস 112, এটা আসতেছে 294। এখন মূল সংখ্যা থেকে এখন যদি ভর বের করতে চাও, কি করা লাগবে? আণবিক ভরের দ্বারা গুণ করা লাগবে। হুম। তো এখন এই যে আমাদের বাকি নিয়মটা মিশ্রণের ম্যাথের মতো, তো এই জন্য মিশ্রণ অনেক বেশি ইম্পর্টেন্ট। 5/9। তো এটা আসে 1.6162 লেখা যায় একবারে, 617 আসে, আসে যায়। এত গ্রাম, এটা বুঝছো? না বোঝার তো কিছু নেই, কারণ এইখানে আমাদের পরবর্তী স্টেপটা হুবহু মিশ্রণের ম্যাথের মতো, আর প্রথম স্টেপটা হচ্ছে আয়ন ইলেকট্রন।
যেটা আমরা অনেকবার করছি। সো এই দুইটা মিক্স হয়ে এই যে একটা ম্যাথ, এগুলো কিন্তু বোর্ডে আসবে শিওর, একদম কনফার্ম। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। Yes. সেইটা তো, এই চ্যাপ্টারটা তাও মোটামুটি আছে, বাট আমরা যখন জৈব রসায়ন শুরু করবো তখন কি হবে। জৈব রসায়ন আসলে, মানে সত্য কথা বলতে জৈব রসায়ন তো, এর আগে কি কখনো পড়ছো জৈব রসায়ন? হ্যাঁ, পড়ছি। জৈব রসায়ন তো এমনিতে যদি পড়ে থাকো জৈব রসায়ন চ্যাপ্টার সম্পর্কে, তাহলে তো আইডিয়া আছে অনেক বড়। আর এইখানে চ্যাপ্টারটা অনেক মানে হিজিবিজি আর কি, এগুলো কোনো কিছুই মনে থাকে না। তো জৈব রসায়ন এইচএসসি সময় আমিও মিনিমাম হচ্ছে যে 3-4 বার পড়ছিলাম, কিন্তু তারপরও এটা এইচএসসি তে অ্যান্সার করতে পারিনি আর কি, কারণ এটা আমার মনে থাকতো না জৈব রসায়ন। তো আমি অ্যান্সার করছি পরিবেশ রসায়ন থেকে, এই পরিমাণগত রসায়ন থেকে। আর এরপরে যে চ্যাপ্টারটা আছে তড়িৎ রসায়ন, তো এই তিনটা চ্যাপ্টারই কিন্তু ম্যাথ। সো ম্যাথ থেকেই ফুল অ্যান্সার করে আসছিলাম, জৈব রসায়ন লিখি নাই, কারণ কারণ হচ্ছে যে আমাদের সময় 3টা সৃজনশীল লেখা লাগছিল, সো ওই জন্য আর কি হয়ে গেছে। বাট তোমাদের তো ওই চান্স নাই, জৈব রসায়ন থেকে মিনিমাম একটাতে অ্যান্সার করতেই হবে, না হলে 5টা অ্যান্সার ফুলফিল করতে পারবে না। মানে তোমার সৃজনশীল আসবে পরিবেশ রসায়ন থেকে 2টা, এই জৈব রসায়ন থেকে 2টা অথবা 3টা, পরিমাণগত রসায়ন থেকে 2টা শিওর, তারপর তড়িৎ রসায়ন থেকে সো তোমার হয় এইভাবে দিবে যে 2, 3, 7, 8, অথবা 2, 2, 2, 6, আর আরেকটা 2টা চ্যাপ্টারের তোমার কম্বিনেশন করে দিয়ে দিতে পারে এইভাবে। মানে জৈব রসায়ন থেকে 3টে সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর পরিবেশ রসায়ন আর এই চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল তো পাবাই। এখন এই 2, 2, 4টা সৃজনশীলের, এখন মানে তুমি যদি এই 2, 2, 4টা সৃজনশীল অ্যান্সার করবা, তারপর জৈব রসায়ন থেকে একটা অ্যান্সার করবা, অথবা পরিমাণ এরপরে তড়িৎ রসায়ন মোটামুটি ছোট এবং সহজ আছে, ওইখান থেকে একটা অ্যান্সার করবা, এরকম মাইন্ডসেট নিয়ে গেলে কিন্তু হবে না। এখন দেখা যাবে যে তুমি পরিবেশ রসায়ন অথবা পরিমাণগত রসায়ন ভালোভাবে পড়ে গেছো, এমন একটা সৃজনশীল দিচ্ছে তুমি পারতেছো না। সেই জন্য সবকিছুরই প্রিপারেশন 100% নিয়ে যাইতে হবে। আর হচ্ছে যে আমাদের সময় 8টার মধ্যে ছিল 3টা সৃজনশীল, সো আমরা যদি জৈব রসায়নে 3টা যদি বাদও দিতাম, তাও আমাদের 5টা অপশন থাকতো, 5টার মধ্যে 3টা। সো মানে এখন ঢাকা বোর্ডে প্রশ্ন আসলে সহজ হয়, এটা সত্য কথা। বাট দিনাজপুর বোর্ডের চেয়ে ঢাকা বোর্ডের প্রশ্ন সহজ। বাট এবং দিনাজপুর বোর্ডের প্রশ্ন একটু টাফ করে, আর দিনাজপুর বোর্ডের খাতা দেখার কোয়ালিটি খারাপ আর কি, অন্যান্য বোর্ডের থেকে নাম্বার অত বেশি দেয় না। সো মানে ভালোভাবে লিখে আসতে হবে, না হলে কিন্তু নাম্বার টাম্বার দিবে না দিনাজপুর বোর্ডে। ওকে, এক টুকরো লোহা, লোহা মানে কি বলতো? লোহা সংকেত কি? এফি। হ্যাঁ, সো এইখানে এক টুকরো লোহার তারকে লঘু সালফিউরিক অ্যাসিড দ্বারা দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণকে জারিত করতে কে এমএনও। আচ্ছা, লোহার ভর নির্ণয় করতে বলছে, তো এখানে কার কার মধ্যে বিক্রিয়া দেখানো লাগবে? এই যে দেখো, এক টুকরো লোহাকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে, সো আমি যদি লোহাকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করি, তাহলে এখানে উৎপন্ন হবে ফেরাস সালফেট এবং হাইড্রোজেন গ্যাস। ওকে, বাট আমাদের তো এই বিক্রিয়াটা কি আমাদের লাগবে? এটা লাগবে না আমাদের। এই কিসের বিক্রিয়া লাগবে? আমাদের লাগবে আয়ন ইলেকট্রনের বিক্রিয়াটা। সো এখানে কার কার মধ্যে বিক্রিয়া হবে? এখন এইখান থেকে উৎপন্ন ফেরাস সালফেট, তার সাথে আসবে কে, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এবং এই লোহাটা যেহেতু তোমার অ্যাসিড দ্রবণের মধ্যে ছিল, তাহলে এখানে মিডিয়ামটা কি হবে? মিডিয়ামটা হবে অ্যাসিডিক, এটা বুঝছো? হ্যাঁ। সো তোমার মেইন রিয়াকশন হচ্ছে এইটা। আর এটা তোমার অবশ্যই জানতে হবে যে একটা তোমার যে তুমি ধাতুকে যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করাও, তাহলে ওই ধাতু লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। সো এটা হচ্ছে জেনারেল বিক্রিয়া আর কি, এটা জানতে হবে। আচ্ছা, আমি এটা লিখে দিই যে
ধাতু প্লাস অ্যাসিড, এটা হচ্ছে ধাতুর লবণ প্লাস H2 গ্যাস। ওকে, তো এটা হচ্ছে জেনারেল বিক্রিয়া আর কি। আচ্ছা, তো এখন আমাদের এইখানে আয়ন ইলেকট্রন দেওয়া লাগবে। সো আয়ন ইলেকট্রন দেওয়ার জন্য এখানে কি করব, প্রথমে বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন দেখো, এখন কিন্তু এগুলো ফাস্ট ফাস্ট লেখা শিখতে হবে, না হলে তোমার ম্যাথ করতে অনেক টাইম যাবে। এখন তুমি যদি এইখানে আয়ন ইলেকট্রন এই পড়তে, এখন এই তুমি যদি আমরা মানে কালকের ক্লাসে যেভাবে করছিলাম ধরে ধরে, এখন তুমি যদি এইভাবে করো তাহলে তোমার সৃজনশীল করতে আধা ঘন্টা চলে যাবে। এবং এইগুলো প্রশ্ন কিন্তু ঘ নম্বরে আসবে। এখন আমরা যেগুলো সলভ করতেছি এগুলো কিন্তু ঘ নম্বরে। তো এখন তুমি আয়ন ইলেকট্রনে যদি তুমি 10 মিনিট লাগাই করো, তাহলে তো তোমার ম্যাথ তো হবে না। তোমার এখানে সর্বোচ্চ 8 থেকে 9 মিনিট বা 10 মিনিটের মধ্যেই আয়ন ইলেকট্রন করতে হবে, তারপরে মিশ্রণের মতো করে আবার মোল সংখ্যা বের করতে হবে। সো ওই জন্য যত তাড়াতাড়ি করবা ততই তোমার জন্য বেটার। সো এখন এখানে কি হবে, ও মাইনাস। এখন এখান থেকে বোঝাই যাচ্ছে এখান থেকে 8টা হাইড্রোজেন আসবে না। এটা এটা কিসে পরিণত হয় এই যে বলতো, Mn2+-এ। আর হুম। এটা হচ্ছে পানি। আর এইখানে তো কয়টা ইলেকট্রন ত্যাগ হয়, 5টা, সরি গ্রহণ হয় 5টা। এগুলো মনে আছে না? আছে। আর জারণ অর্ধ বিক্রিয়া, সো এটা ফেরাস, Fe2+ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে কি হবে, Fe3+। এফি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 + 2 কে 5 দ্বারা গুণ। ওকে, এখন এখানে খেয়াল করো, 1 নাম্বারটা পুরোটাই লিখো। আচ্ছা, এখন 1 নাম্বারের বাম দিকে এটা আসবে এবং এর সাথে 5 গুণ হবে। আচ্ছা, এখন 1 নাম্বার বিক্রিয়ার ডান সাইড লেখো, এরপরে 2 নাম্বার বিক্রিয়ার ডান সাইডে এটা আসবে এবং এর সাথে 5 একটা গুণ অবস্থায় থেকে যাবে। ওকে, এখন এখন দর্শকায়ন অ্যাড করে লেখো। এটা কি হবে, KMnO4O-, এটা হবে 4টা সালফিউরিক অ্যাসিড। এটা কি হবে, 5টা ফেরাস সালফেট। এটা হবে, এরকম হবে না, বাট হুম। এইখানে আছে 5, এইখানে 2, এখন মিলানোর জন্য আমরা কি দিব, 5/2। আর আসবে কি বলতো, আর আসবে পটাশিয়াম পটাশিয়াম সালফেট। সালফেট। এই পর্যন্ত তো এই বুঝছো আশা করি। হুম। ওকে, আচ্ছা এরপরে এই এই দুই দ্বারা কি করা লাগবে, এই লসাগু করে পুরোটার সাথে গুণ করা লাগবে না? হ্যাঁ।